Hi all government job aspirants, welcome to my YouTube channel JN Studies for Government Jobs। আজ আমি হিস্ট্রি 14 নম্বর পার্ট, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট পার্ট। এরপরে খালি আর একটি ভিডিও আপলোড করবো, তাহলে হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। এবং আজকের হিস্ট্রি পার্টটাও পুরো অনেকটা বড় হবে, তাই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং এখান থেকে প্রায় 10 নম্বরের মতো কমন পাবে হিস্ট্রিতে। আজ যে টপিকগুলো পড়াবো সেগুলো হচ্ছে আধুনিক ভারতের রাজনৈতিক জাতীয়তাবাদী সংগঠন, তারপরে ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ তথ্য, কে প্রতিষ্ঠা করেছিল, কে অধিবেশন, কোথায় প্রথম অধিবেশন হয়েছিল, কে প্রথম সভাপতিত্ব করেছিল, তারপরে কংগ্রেসের গুরুত্বপূর্ণ কিছু বাৎসরিক অধিবেশন, মানে প্রথম কোথায় হয়েছিল, লাস্ট কোথায় হয়েছিল, প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন, তারপরে কিছু গুরুত্বপূর্ণ বৈপ্লবিক সংস্থা এবং তাদের সম্বন্ধে ডিটেলস, গুরুত্বপূর্ণ কিছু মামলা হয়েছিল সেইগুলোর ডিটেলস, ভারতের বাইরে যে বৈপ্লবিক সংস্থা ওইগুলো তৈরি হয়েছিল সেইগুলো ডিটেলস, এবং সবাই লাস্টে যেটা পড়াবো বাংলার গভর্নর জেনারেল, ইন্ডিয়ার গভর্নর জেনারেল, ফুল ডিটেলস প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ এখান থেকে তোমাদের প্রায় 10 নম্বর কমন আসবে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে আধুনিক ভারতের রাজনৈতিক ও জাতীয়তাবাদ সংগঠন। প্রথম দেখো ল্যান্ড হোল্ডার সোসাইটি, এটি গঠন হয়েছিল কলকাতায় 1838 সালে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। এরপর দেখো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এটি কোথায় তৈরি হয়েছিল, কলকাতায়, এবং 1843 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল এবং জর্জ থমসন এটা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটিও কলকাতাতেই তৈরি হয়েছিল এবং এটি 1851 সালে তৈরি হয়েছিল, দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো বোম্বে অ্যাসোসিয়েশন, এটি বোম্বেতে তৈরি হয়েছিল 1852 সালে, দাদাভাই নওরোজি এর প্রতিষ্ঠাতা। এরপর দেখো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা লন্ডনে তৈরি হয়েছিল 1866 সালে, এটাও দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এটি কলকাতায় তৈরি হয়েছিল 1876 সালে এবং আনন্দমোহন বোস ও এস এন ব্যানার্জি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, এটি কলকাতায় তৈরি হয়েছিল 1884 সালে এবং এস এন ব্যানার্জি এর প্রতিষ্ঠাতা। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, এটি আলিগড়ে তৈরি হয়েছিল 1888 সালে, স্যার সৈয়দ আহমেদ খান এর প্রতিষ্ঠাতা। এরপর নেক্সট দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া, বোম্বেতে তৈরি হয়েছিল 1905 সালে, সব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, গোপাল কৃষ্ণ গোখলে এর প্রতিষ্ঠাতা। এরপর দেখো আরও কিছু আছে, হোম রুল লীগ, পুনেতে তৈরি হয়েছিল 1916 সালে, বাল গঙ্গাধর তিলক এর প্রতিষ্ঠাতা, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটি লখনৌতে তৈরি হয়েছিল 1920 সালে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন এন এম যোশী এবং লালা লাজপত রায়। এরপর দেখো স্বরাজ পার্টি, স্বরাজ পার্টি দিল্লিতে তৈরি হয়েছিল 1923 সালে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে মতিলাল নেহেরু এবং সিআর দাস। এবং লাস্ট দেখো লেবার স্বরাজ পার্টি, কোথায়, কলকাতায় তৈরি হয়েছিল 1925 সালে, কাজী নজরুল ইসলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, স্বরাজ পার্টি আর লেবার স্বরাজ পার্টি দুটো কিন্তু আলাদা। এরপর দেখো সবথেকে লাস্ট, এটা অল ইন্ডিয়ান কিষাণ সভা, এটি লখনৌতে তৈরি হয়েছিল 1936 সালে, সহজানন্দ সরস্বতী এর প্রতিষ্ঠাতা ছিলেন। এরপর দেখো নেক্সট পেজ, এরপর দেখো ফরওয়ার্ড ব্লক, কলকাতায় গঠন হয়েছিল 1939 সালে, সুভাষচন্দ্র বোস গঠন করেছিলেন, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। তারপর লাস্ট যেটা রিভলিউশনারি সোশ্যাল পার্টি, এটাও কলকাতায় তৈরি হয়েছিল 1942 সালে, সত্যেন্দ্রনাথ টেগোর এটা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে থেকে একটিও আসবে না, যেগুলো পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এ এ ও হিউম 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, বোম্বে, এটাও ডাব্লিউসিএসে এসছে। এর প্রথম সভাপতি কে ছিলেন, ডাব্লিউসি ব্যানার্জি, এটাও ডাব্লিউসিএসে এসছে এবং এসএসসি বিভিন্ন এক্সামে আসে। এবার দেখো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটার মধ্যে গুলিয়ে ফেলো না, ভারতের না সরি, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, অ্যানি বাসান্ত, তিনি 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং তারপরে যে কোশ্চেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সরোজিনী নাইডু, তিনি 1925 সালে কানপুর অধিবেশনে প্রথম মানে
সভাপতিত্ব করেছিলেন। তাহলে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, তিনি ইন্ডিয়ান ছিলেন না। এবং প্রথম ভারতীয় মহিলাকে সভাপতি করেছিলেন সরোজিনী নাইডু। তাহলে এখানে এই কনফিউশনটা আশা করি দূর হয়ে গেছে। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বাদরুদ্দিন তৈয়বজি। তিনি 1827 সালে মাদ্রাজে তৃতীয় অধিবেশন যেটি হয়েছিল সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। এরপর দেখো যে সমস্ত মহিলারা কংগ্রেসের সভাপতিত্ব করেছেন, টোটাল 3জন মহিলা কংগ্রেসের সভাপতিত্ব করেছেন। এক নম্বর হচ্ছে অ্যানি বেসান্ট, প্রথম মহিলা সভাপতি। তারপরে দেখুন সরোজিনী নাইডু, তিনি প্রথম ভারতীয় মহিলা। এবং তৃতীয় হচ্ছে নেলি সেনগুপ্তা, তিনি 1933 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং সবথেকে বেশি পুরুষদের মধ্যে জওহরলাল নেহরু, তিনি 3বার করেছিলেন, 1929 সালে, 1936 সালে, 1937 সালে তিনি সভাপতিত্ব করেছিলেন। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়? 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস বিভাজন শুরু হয়েছিল, প্রথম বিভাজন হয়েছিল। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ডাব্লিউবিসিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইখান থেকে দেখো প্রথম কংগ্রেস ও মুসলিম লীগের যুগ্ম অধিবেশন, এই যে সুরাট অধিবেশনে মুসলিম লীগ আলাদা হয়ে গেছিলো, তাদের মধ্যে পরে 1916 সালে লখনৌতে প্রথম অধিবেশন হয়েছিল কংগ্রেস ও মুসলিমদের একসাথে। এরপর দেখো স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল 1906 সালে কলকাতা অধিবেশনে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত কখন হয়েছিল? 1906 সালে কলকাতা অধিবেশনে। এবং দেখো গান্ধীজি কেবলমাত্র কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। গান্ধীজি একটি মাত্র অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে বেলগাঁও হয়েছিল যে সভাটা, সেটা 1924 সালে হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো পূর্ণ স্বরাজ দাবি করা হয় প্রথম 1929 সালে লাহোর অধিবেশনে। এইটা খুব ইম্পর্টেন্ট যে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল? লাহোর অধিবেশনে। কত সালে? না 1929 সালে। ঠিক আছে, এগুলো সব মুখস্থ করে নেবে, খুব ইম্পর্টেন্ট এখান থেকে। এরপর দেখো নেক্সট পেজ। এইখানে দেখো 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, মনে থাকবে, 1896 সালে কলকাতা অধিবেশনে। এবং তারপর দেখো 1911 সালে কলকাতা অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয়েছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন অধিবেশনে বা কত সালে অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল 1911 সালে কলকাতা অধিবেশনে। এরপর দেখো মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন সর্বকনিষ্ঠ কংগ্রেস সভাপতি, মনে থাকবে। এরপর দেখো 1885 সালে বোম্বেতে কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি ছিল, প্রথম অধিবেশনে 72 জন টোটাল প্রতিনিধি ছিল। এবং 1926 সালে গুয়াহাটি অধিবেশনে কংগ্রেস কর্মচারীদের খাদি কাপড় পরার বাধ্যতামূলক করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কত সালের অধিবেশনে বা কোন অধিবেশনে কংগ্রেস কর্মচারীদের খাদি কাপড় পরা বাধ্যতামূলক? 1926 সালে গুয়াহাটি অধিবেশনে। এবং সবথেকে লাস্ট যে কোশ্চেনটা, যে 1936 সালে লখনৌ অধিবেশনে জওহরলাল নেহরু প্রথমবার সমাজতন্ত্রের ব্যাখ্যা দেন। এই কোশ্চেনটি ডাব্লিউবিসিএসে এসেছে যে প্রথম সমাজতন্ত্রের ব্যাখ্যা জওহরলাল নেহরু কোন অধিবেশনে দিয়েছিলেন? লখনৌ অধিবেশনে 1936 সালে। এরপর দেখো এখান থেকে কিছু কোশ্চেন আছে কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, লাস্ট অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, এরকম টাইপের কোশ্চেন আসে। তাই আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে সভাপতিত্ব করেছিলেন সেগুলোর নাম ডেট ওয়াইজ সব দিয়ে দিয়েছি। দেখো প্রথম হচ্ছে ফার্স্ট অধিবেশন 1885 সালে বোম্বেতে হয়েছিল এবং ডাব্লিউসি উমেশচন্দ্র ব্যানার্জি এটা সভাপতিত্ব করেছিলেন এবং 72 জন প্রতিনিধি ছিলেন। এটা প্রথমেই পড়েছি আজকে। এরপর দেখো দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886 সালে কলকাতায়, এটা সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। এটাতে টোটাল 436 জন প্রতিনিধি ছিল। এবং তৃতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট 1887 হয়েছিল মাদ্রাজ হয়েছিল। এইটা দেয় যে তৃতীয় অধিবেশন কোথায় হয়েছিল? মাদ্রাজে। এবং এটার প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বাদরুদ্দিন তৈয়বজি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে তৃতীয় অধিবেশনে প্রথম মুসলিম প্রতিনিধি ছিলেন, সভাপতি ছিলেন, প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, এরপর দেখো চতুর্থ হয়েছিল 1868 সালে এলাহাবাদে, এটাতে জর্জ ইউইল ইনি প্রথম ইংরেজ সভাপতি ছিলেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে কোন অধিবেশনে ইংরেজ সভাপতিত্ব করেছিলেন, কোনো ইংরেজ প্রতিনিধি? জর্জ ইউএল, তার নাম হচ্ছে জর্জ ইউএল, তিনি এলাহাবাদ অধিবেশনে 1868 সালে, এবং এটি চতুর্থ অধিবেশন। এরপরে দেখো এবার প্রত্যেক বছরই একটা করে অধিবেশন হয়েছে এবং তার মধ্যে 1893 সালে লাহোর অধিবেশনে দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন। 1905 সালে যে বছর বঙ্গভঙ্গ হয়েছিল সেই বছর বারাণসীতে গোপাল কৃষ্ণ গোখলে সভাপতিত্ব করেছিলেন।
তারপরে দেখো 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেছিলেন। এবং দেখো 1907 সালে সুরাটে যেটা কংগ্রেস ভঙ্গন হয়েছিল প্রথমবার, রাসবিহারী বসু সেটাতে সভাপতিত্ব করেছিলেন। এরপর দেখো যেটা 1919 সালে কি হয়েছিল, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেই অধিবেশনে মতিলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন। তারপর দেখো 1924 সালে বেলেগাঁওতে গান্ধীজি, এটা গান্ধীজি ওয়ান অ্যান্ড অনলি একটি মাত্র অধিবেশন যেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন, বেলেগাঁও অধিবেশন 1924। এবং তারপরে দেখো সবচেয়ে শেষ, এটা পরে বলছি, 1922 সালে আরেকটি হয়েছিল, মানে পরপরই হচ্ছে প্রত্যেক বছর, আমি কিছু গ্যাপ দিয়ে দিয়ে করছি, গয়া অধিবেশন, এখানে চিত্তরঞ্জন দাস সভাপতিত্ব করেছিলেন এবং এখানে স্বরাজ পার্টি গঠন হয়েছিল। 1939 সালে যেটা হয়েছিল মেন ত্রিপুরাতে, সেটি সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেছিল, কিন্তু তিনি গান্ধীজির সাথে মতপার্থক্য হওয়ার জন্য রাজেন্দ্র প্রসাদ তিনি পদত্যাগ করেছিলেন এবং রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্ব হয়েছিলেন। এবং সব থেকে লাস্ট যেটি হয়েছিল 1948 সালে জয়পুরে হয়েছিল এবং এটি সভাপতিত্ব করেছিলেন পট্টবি সীতারামা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে সবচেয়ে লাস্ট কংগ্রেসের মানে কোথায় হয়েছিল অধিবেশন, জয়পুরে হয়েছিল এবং এটা পট্টবি সীতারামাইয়া সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে করে নিয়ে এর বাইরে থেকে একটিও কোশ্চেন আসবে না। চলো নেক্সট পেজ। এরপর দেখো গুপ্ত বৈপ্লবিক সংস্থা কিছু, যেটা খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এর জন্য। দেখো অনুশীলন সমিতি ঢাকাতে 1906 সালে হয়েছিল এবং এটা পুলিন দাস প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অনুশীলন সমিতি কলকাতায় হয়েছিল তার আগে 1902 সালে এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন বারীন্দ্র কুমার ঘোষ এবং পি মিত্র। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। মিত্র মেলা 1899 সালে হয়েছিল, এটা ভি.ডি. সাভারকর প্রতিষ্ঠা করেছিলেন, খুব ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো অভিনব ভারত মহারাষ্ট্র 1904 সালে এটি গঠন হয়েছিল এবং গণেশ সাভারকর এর প্রতিষ্ঠা করেছিলেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউবিসিএস এসছে গদর পার্টি, এটা কোথায় হয়েছিল, সান ফ্রান্সিসকোতে 1913 সালে এবং এটা প্রতিষ্ঠাতা লালা হরদয়াল ও সোয়ান সিং বাখনা। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ 1942 সালে গঠন হয়েছিল, রাসবিহারী বোস এটার প্রতিষ্ঠা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো সব মুখস্থ করে নেবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ কিছু মামলা যেটা খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এর জন্য। নাসিক ষড়যন্ত্র 1909 থেকে 10 সাল পর্যন্ত হয়েছিল এবং এটি অভিযুক্ত ছিলেন বিনায়ক সাভারকর। এরপর হচ্ছে আলিপুর মামলা, এটি 1908 সালে হয়েছিল এবং এটির অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ। এরপর দেখো ঢাকা মামলা, এটি 1910 সালে হয়েছিল এবং পুলিন বিহারী দাস এর অভিযুক্ত ছিলেন। এবং সব থেকে লাস্ট যেটা হচ্ছে লাহোর মামলা 1928 সাল থেকে 29 সাল পর্যন্ত হয়েছিল, এটাতে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব তিনজনাই ধরা পড়েছিলেন এবং তিনজনেরই ফাঁসি হয়েছিল। এরপর দেখো ভারতের বাইরে কিছু বৈপ্লবিক সংস্থা গঠন হয়েছিল, সেগুলো সম্বন্ধে ফুল ডিটেলস। প্রথম হয়েছিল দেখো 1906 সালে অভিনব ভারত, এটি কে প্রতিষ্ঠা করেছিলেন, ভি.জি. সাভারকর এবং এটি ইংল্যান্ডে গঠন হয়েছিল। এবং তারপরে দেখো 1907 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠাতা করেন তারকনাথ দাস আমেরিকাতে। এবং তারপরে দেখো গদর পার্টি 1913 সালে মোস্ট ইম্পর্টেন্ট লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে আসা খুবই চান্স আছে এই কোশ্চেনটা। এরপর দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ রাসবিহারী বসু তৈরি করেছিলেন টোকিও জাপানে 1942 সালে। এবং সবারই লাস্ট যেটা আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বোস 1943 সালে সিঙ্গাপুরের নেতাজি এই সংগঠন পুনর্গঠন করেছিলেন, এটিও টোকিও জাপানে হয়েছিল। তাহলে আজাদ হিন্দ ফৌজের কে প্রতিষ্ঠাতা রাসবিহারী বোস, কিন্তু 1943 সালে সিঙ্গাপুরের নেতাজি এই সংগঠন পুনর্গঠন করেছিলেন, টোকিও জাপানে হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এর জন্য। এবং এরপরে দেখো যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের গভর্নর, বাংলার গভর্নর জেনারেল, তারপরে ইন্ডিয়ার গভর্নর জেনারেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে ডাব্লিউবিসিএস এ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা পড়েছো তারা দেখতে হবে, এখান থেকে প্রচুর। তাই বলছি একটু পরেও বাদ দেবে না, পুরোটা ভিডিওটা দেখবে। এবং এবং পিডিএফটা কাল পরশুর মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। পিডিএফটা রেডি করতে একটু টাইম লাগে আমার। দেখো বাংলার গভর্নর, প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, তিনি 1743 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির চাকরির জন্য ক্লার্ক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। দ্বিতীয় কর্ণিক যুদ্ধের সময় অর্কটের সিক্রেট তার কর্মজীবনে এক বড় উৎসাহ এনে দিয়েছিলেন। এবং ফোর্ট সেন্ট ডেভিডের ডেপুটি গভর্নর হন 1755 থেকে 1760 সাল পর্যন্ত এবং 1765 থেকে 1767 পর্যন্ত তিনি ফোর্ট উইলিয়াম মানে হচ্ছে বাংলার প্রেসিডেন্সির গভর্নর ছিলেন। তাহলে
রবার্ট ক্লাইভ কখন গভর্নর হয়েছিলেন? তিনি 1755 সাল থেকে 1760 সাল পর্যন্ত ছিলেন এবং তারপরে আবার 1765 সাল থেকে 1767 সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন। এরপর দেখো তার মেয়াদকালে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মেয়াদকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধ, যেটা 1757 সালে হয়েছিল, চুঁচুড়া যুদ্ধ 1752 সালে হয়েছিল, বক্সারের যুদ্ধ 22 অক্টোবর 1764 সালে হয়েছিল, সেইগুলো তার তার গভর্নর যখন ছিলেন তখনই তারা জয়ী হয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এরা সম্বন্ধে, এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রবার্ট ক্লাইভ যেটা প্রতিষ্ঠা করেছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউসিসি এসছে, সেটা হচ্ছে ডুয়েল সিস্টেম গভর্নমেন্ট, দ্বৈত শাসন ব্যবস্থা তিনি চালু করেছিলেন রবার্ট ক্লাইভ, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এবার দেখে নাও এরপরে কে কে বাংলার গভর্নর হয়েছিলেন। রবার্ট ক্লাইভ হয়েছিলেন 1758 থেকে 1760, প্রথমেই পড়লাম। তারপর দেখো হেনরি ভেনসিটার, তিনি 1760 থেকে 1765 সাল পর্যন্ত ছিলেন। তারপর আবার রবার্ট ক্লাইভ হয়েছিলেন, তিনি 1765 থেকে 1767 সাল পর্যন্ত ছিলেন। তারপর দেখো হ্যারি ভারলাস্ট, তিনি 1767 থেকে 1769 সাল পর্যন্ত ছিলেন। তারপর দেখো যিনি হয়েছিলেন, তিনি হয়েছিলেন জন কার্টায়ার, 1769 সাল থেকে 1772 সাল। এবং লাস্ট যেটা ছিলেন ওয়ারেন হেস্টিং। তাহলে বাংলার শেষ গভর্নরকে? ওয়ারেন হেস্টিং। বাংলার প্রথম গভর্নর জেনারেলকে? ওয়ারেন হেস্টিং। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তিনি 1772 সাল থেকে 1774 সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন। এরপরে দেখো এইখানেই বাংলা গভর্নর, তিনি শেষ বাংলার গভর্নর। এরপরে দেখো নেক্সট পেজ। এরপর যেটা হচ্ছে বাংলা গভর্নর জেনারেলও ভাস হয়, বাংলার গভর্নর জেনারেল। বাংলার গভর্নর, প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং, তিনি 1774 থেকে 1785 সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিলেন এবং 1772 থেকে 1774 সাল পর্যন্ত বাংলার শেষ গভর্নর ছিলেন। ঠিক আছে, এরপর দেখো এনার সম্বন্ধে, ওয়ারেন হেস্টিং সম্বন্ধে কিছু ডিটেলস। তিনি বাংলার শেষ গভর্নর 1772 থেকে 1774, আগেই বললাম, এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল হন 1774 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। তাহলে রেগুলেটিং অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? 1773। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার আমলে হয়েছিল? ওয়ারেন হেস্টিংয়ের আমলে। রেগুলেটিং অ্যাক্ট 1773 মনে থাকার জন্য। তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, যেটা রবার্ট ক্লাইভ শুরু করেছিলেন দ্বৈত শাসন ব্যবস্থা, ডুয়েল গভর্নমেন্ট ব্যবস্থা, তিনি মানে ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। তিনি চার্লস উইকিন্সের ইংরাজি গীতা অনুবাদের মুখবন্ধ লিখেছিলেন। খুব ইম্পর্টেন্ট এটা, যে চার্লস উইকিন্সের তিনি ইংরাজি গীতা লিখেছিলেন এবং সেটি অনুবাদে মুখবন্ধ মানে মুখস্থ একদম লিখে দিয়েছিলেন কে? না, ওয়ারেন হেস্টিং। তিনি উইলিয়াম জোনসের সাথে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গঠন করেছিলেন। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কত সালে গঠন হয়েছিল? 1784 সালে। কে গঠন করেছিলেন? না, উইলিয়াম জোনসের সাথে ওয়ারেন হেস্টিং। এরপর দেখো তিনি কিছু যুদ্ধের সাথে জড়িত ছিলেন। সেই যুদ্ধগুলো হচ্ছে রোহিলা যুদ্ধ, যেটা 1774 সালে হয়েছিল। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, সেটা 1776 থেকে 1782 সাল পর্যন্ত ছিল। এবং দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, যেটা 1780 সাল থেকে 1784 সাল পর্যন্ত ছিলেন। এরপর দেখো তারপরে যিনি গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি ছিলেন স্যার জন ম্যাকফারসন। তিনি বাংলার গভর্নর জেনারেল হন 1785 থেকে 1786 সাল পর্যন্ত, ওয়ারেন হেস্টিংয়ের পর। এবং ইনার পর লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। এবার তার সম্বন্ধে কিছু ডিটেলস। তিনি 1786 সাল থেকে 1793 সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা ইংলিশে বলা হয়, সেটি তিনি প্রবর্তন করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। এবং তার সম্বন্ধে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউসিসির জন্য, কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। ভারতে প্রথম সিভিল সার্ভিস শুরু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউসিসির জন্য। এছাড়াও এনার সম্বন্ধে আরও কিছু ডিটেলস তিনি দেখে নাও। তিনি তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এবং শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে টিপু সুলতানকে হারিয়েছিলেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তিনি কোন যুদ্ধে টিপু সুলতানকে হারিয়েছিলেন? শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে। এবং তারপরে যিনি বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি হয়েছিলেন স্যার জন শোর। তিনি 1793 থেকে 1798 সাল পর্যন্ত ছিলেন। এবং তার সম্বন্ধে বিশেষ কিছু ডিটেলস নেই, তিনি একটাই আছে, তিনি প্রথম চার্টার আইন পেশ করেছিলেন, যেটি 1793 সালে হয়েছিল। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো যিনি বাংলা গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি হয়েছিলেন লর্ড ওয়েলেসলি। তিনি
সাবসিডিয়ারি অ্যালায়েন্স ব্যবস্থা চালু করেছিলেন? এটি ডাব্লিউসিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স ব্যবস্থা কে চালু করেছিলেন? লর্ড ওয়েলেসলি। এবং লর্ড ওয়েলেসলি 1798 সাল থেকে 1805 সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিলেন। এবং তিনি আরেকটু কিছু করেছিলেন, যেটি হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সি তার আমলেই তৈরি হয়েছিল। এবং তিনি বিভিন্ন যুদ্ধের সাথে জড়িত ছিলেন, যেগুলির মধ্যে হচ্ছে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, 1799 সালে টিপু সুলতানের মৃত্যু হয় সেই যুদ্ধে, এবং তারপর দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ, যেটি 1803 থেকে 1805 সাল পর্যন্ত হয়েছিল। সিন্ধিয়া ভোসলে কে তিনি পরাজিত করেছিলেন। এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বাসিনের চুক্তি, তিনি বাসিনের চুক্তি স্বাক্ষর করিয়েছিলেন 1802 সালে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাসিনের চুক্তি কোন গভর্নর জেনারেল আমলে হয়েছিল? লর্ড ওয়েলেসলির আমলে। এবার দেখো তারপরে যিনি হয়েছিলেন জন বার্লো। তিনি 1805 থেকে 1807 সাল পর্যন্ত ছিলেন, এবং তার আমলে বিশেষ কিছু হয় না, তিনি দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ শেষ করেছিলেন। এবং এরপর দেখো যিনি বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি হচ্ছেন প্রথম লর্ড মিন্টো। তিনি 1807 সাল থেকে 1813 সাল পর্যন্ত ছিলেন, এবং তিনি 1809 সালে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসর চুক্তি করেছিলেন। প্রথম লর্ড মিন্টোর এই একটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 1809 সালে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসর চুক্তি করেছিলেন। এবং তারপরে যিনি বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি হচ্ছেন লর্ড হেস্টিং। তিনি 1813 সাল থেকে 1823 সাল পর্যন্ত, ইনি লর্ড হেস্টিং, ওয়ারেন হেস্টিং না, লর্ড হেস্টিং। ইনি প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ, পেশোয়ার ও সিন্ধিয়া হেস্টিংয়ের চাপে লজ্জানো চুক্তি সই করেছিলেন। এটা অত ইম্পর্টেন্ট না। এবং এইটাই ইম্পর্টেন্ট, মাদ্রাজের গভর্নর টমাস মুন্ডোর সাথে রাতোয়ারি সেটেলমেন্ট পাস করেন। তাহলে রাতোয়ারি সেটেলমেন্ট কে পাস করেছিলেন? লর্ড হেস্টিং। কার সাথে? না, টমাস মুন্ডোর সাহায্যে। তিনি মাদ্রাসের গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে। এরপরে দেখো, তারপরে যিনি হয়েছিলেন লর্ড আমহার্স্ট। তিনি 1823 সাল থেকে 1828 সাল পর্যন্ত ছিলেন, এবং তার সম্বন্ধে কিছু ডিটেলস, তিনি প্রথম বার্মা যুদ্ধ, মালয় উপদ্বীপ দখল এবং ভরতপুর দখল করেছিলেন। ঠিক আছে। এরপর নেক্সট দেখো, এইখানে 1828 সালে শেষ হয় বাংলার গভর্নর জেনারেল। এরপর শুরু হয় ইন্ডিয়ার গভর্নর জেনারেল, যেটা নেক্সট পেজে দেখ। এবার স্টার্ট হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া গভর্নর জেনারেল। ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। 1828 সাল থেকে 1835 সাল পর্যন্ত। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউসিএস এর জন্য। এরপর দেখো, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়ারেন হেস্টিং। তারপর বেন্টিক ভারতে আধুনিক শিক্ষার প্রচলন শুরু করেছিলেন। তারপর দেখো, সতীদাহ প্রথা ও অন্যান্য নিষ্ঠুর প্রথা অবসান ঘটান 1829 সালে। তাহলে সতীদাহ প্রথার অবসান কে ঘটিয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? না, 1829 সালে। এবং তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট, তার সময় চার্টার অ্যাক্ট অফ 1833 পাস করানো হয়েছিল। তিনি দেখো 1828 সাল থেকে 1835 সাল পর্যন্ত ইন্ডিয়া গভর্নর জেনারেল ছিলেন, এবং তার সময় চার্টার অ্যাক্ট 1833। এই সালগুলো মনে রাখলে তখন তোমাদের পড়তে খুব সুবিধা হয়ে যাবে, তাই পুরোটা মুখস্থ করে নেবে। এবং তার সময় চার্টার অ্যাক্ট 1833 পাস হয়েছিল। এবং এরপর দেখো, তিনি 1803 সালে ঠগি দমন করেছিলেন। এই কোশ্চেনও মাঝে মাঝে এসেছে বিভিন্ন এক্সামে। 1830 সালে তিনি ঠগি দমন করেছিলেন। এবং সবাই লাস্ট যেটা ইম্পর্টেন্ট, 1834 সালে কুর্গ ও কাছাল দখল করেছিলেন, এবং রঞ্জিত সিংয়ের সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছিলেন। এবং তারপর দেখো, যিনি ইন্ডিয়ার গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি হচ্ছেন স্যার চার্লস মেটাকাপ। তিনি 1835 থেকে 1836 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। এবং তার সময় কিছু ইম্পর্টেন্ট, তিনি ছিলেন সংবাদ মাধ্যমে স্বাধীনতা রক্ষা করেছিলেন তিনি, সংবাদ মাধ্যমের, এবং সংবাদ মাধ্যমের আইন পাস করেছিলেন। এছাড়া এনার সম্বন্ধে বিশেষ কিছু নেই। এরপরে দেখো, যিনি ইন্ডিয়া গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি ছিলেন লর্ড অকল্যান্ড। তিনি 1836 সাল থেকে 1842 সাল পর্যন্ত ছিলেন, এবং তার সময় কিছু ডিটেলস, প্রথম আফগান যুদ্ধ হয়েছিল তার সময়ে, শিখ ও সিন্ধু প্রদেশে আমিরদের সাথে যুদ্ধ হয়েছিল তার সময়, এবং ভরতপুর দখল করেছিলেন 1826 সালে। এরপরে দেখো নেক্সট পেজে, এরপরে দেখো লর্ড অ্যালেনবরো। তিনি পরবর্তী গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি 1842 সাল থেকে 1844 সাল পর্যন্ত ছিলেন, এবং তার সময়ে কিছু ডিটেলস সেটা আমি দিয়ে দিচ্ছি। তিনি আফগান যুদ্ধে অবসান ঘটিয়েছিলেন। তিনি সিন্ধু প্রদেশ দখল করেছিলেন 1843 সালে, এবং গোয়ালিয়রের সাথে যুদ্ধ হয়েছিল 1843 সালে। ঠিক আছে, মনে থাকবে। এরপর যিনি হয়েছিলেন প্রথম লর্ড হার্ডিঞ্জে, এনার সম্বন্ধে কিছু ডিটেলস, এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। প্রথম লর্ড হার্ডিঞ্জে তিনি
1844 সাল থেকে 1888 সাল পর্যন্ত ইন্ডিয়ার গভর্নর জেনারেল ছিলেন। তিনি প্রথম শিখ যুদ্ধ 1845 থেকে 46 সাল পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন। তিনি 1846 সালে লাহোর চুক্তি স্বাক্ষর করেছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো, কন্যা ভ্রূণ হত্যার উপর তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন প্রথম লর্ড হার্ডিঞ্জে। এটা WCS এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তিনি পেনিসুলার ওয়ার এবং ওয়াটারলু ক্যাম্পেনের তার সময়ই হয়েছিল। তাহলে পেনিসুলার ওয়ার এবং ওয়াটারলু ক্যাম্পেনিং প্রথম লর্ড হার্ডিঞ্জের সময় হয়েছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার WCS এর জন্য, লর্ড ডালহৌসি, তার সম্বন্ধে কিছু ডিটেলস দেখো। লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 সাল পর্যন্ত ছিলেন এবং তার আসল নাম হচ্ছে জেমস অ্যান্ড্রিউ র্যামাসে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এইরকমও চলে আসে, জেমস অ্যান্ড্রিউ র্যামাসের সময় কি হয়েছিল। ঠিক আছে, অনেকজন হয়তো নামটা জানো না, সেই জন্য করতে পারবে না, কিন্তু সবাই লর্ড ডালহৌসির নামটা জানো, সেই জন্য এটা একটু ডিটেলসটা আমি দিয়ে দিই না সম্বন্ধে, পুরো ডিটেলস না। ফুল নেম হচ্ছে জেমস অ্যান্ড্রিউ র্যামাসে। তিনি বিধবা বিবাহ আইন পাস করেছিলেন 1856 সালে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা WCS এর এক্সামে আসার খুবই চান্স। এবং তারপরে দেখো, ডক্ট্রিন অফ ল্যাপসে কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। এরপর দেখো, তিনি ইঙ্গো শিখ যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সমগ্র পাঞ্জাব দখল করে নিয়েছিলেন। তারপর দেখো, তিনি 1852 সালে নিম্ন মারমা ও 1853 সালে বিরাল দখল করে নিয়েছিলেন। এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু আগের যেগুলি বললাম, যেমন বিধবা বিবাহ ও ডক্ট্রিন অফ ল্যাপসে, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং তিনি 1853 সালে বোম্বে থেকে থানে রেলপথের সাথে যুক্ত করেছিলেন। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে ভারতের রেল ব্যবস্থা কে চালু করেছিলেন? লর্ড ডালহৌসি। তিনি প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত রেলপথ হয়েছিল? বোম্বে টু থানে। কত সালে হয়েছিল? 1853 সালে। এই তিনটি কোশ্চেন কিন্তু WCS এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো, লর্ড ক্যানিং, তারপরে যিনি হয়েছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে, তিনি 1857 সালে মহাবিদ্রোহের সময়, লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল মহাবিদ্রোহ, এবং তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, এইখানেই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অফ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তিনি ছিলেন লর্ড ক্যানিং। তিনি 1856 সাল থেকে 1858 সাল, এবং তার সম্বন্ধে মোস্ট ইম্পর্টেন্ট, তিনি 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো, ভার্সরয় ও কমিটি কমিশন। দেখো, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1858 সাল থেকে 1862 সাল পর্যন্ত। তিনি 1858 সালে সেই আইন পাস করেছিলেন যাতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়। তিনি লাস্ট ভারতের গভর্নর জেনারেল ছিলেন, এবং তিনি প্রথম ভার্সরয় অফ ইন্ডিয়া। ভার্সরয়ের প্রথম কে ছিলেন? লর্ড ক্যানিং। তিনি 1858 সাল থেকে 1862 সাল। এবার ভার্সরয়ের সময় শুরু হচ্ছে। তিনি ডক্ট্রিন অফ ল্যাপসে প্রত্যাহার করেছিলেন। এবার দেখো, তিনি ডক্ট্রিন অফ ল্যাপসে প্রত্যাহার করেন। ডক্ট্রিন অফ ল্যাপসে চালু করেছিলেন লর্ড ডালহৌসি, এবং এটা প্রত্যাহার করেছিলেন লর্ড ক্যানিং। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তিনি 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে পাস হয়? 1861 সালে। কে পাস করেন? লর্ড ক্যানিং। এরপর দেখো, ইন্ডিয়ান পেনাল কোড পাস করেন 1860 সালে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়ান পেনাল কোড কত সালে পাস করানো হয়? 1860 সালে। কে পাস করান? লর্ড ক্যানিং। এবং তারপর দেখো, তার সম্বন্ধে আরও কিছু ডিটেলস। ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট তিনি 1861 সালে পাস করেছিলেন, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট। এরপর দেখো, এই সময় তিনি প্রথম আয়কর ব্যবস্থা চালু করেছিলেন। এরপর যিনি ভার্সরয় হয়েছিলেন, তিনি হয়েছিলেন প্রথম লর্ড এলগিন। তিনি 1862 সাল থেকে 1863 সাল পর্যন্ত ছিলেন। মনে থাকবে। এরপর তার সম্বন্ধে কিছু ডেটা, তিনি একটাই ছিলেন, তিনি ওয়াহাবি আন্দোলনে দমন করেছিলেন। ওয়াহাবি আন্দোলন যেটা হয়েছিল, সেটি তিনি দমন করেছিলেন। এরপর দেখো, স্যার জন লরেন্স। তিনি 1864 থেকে 1869 সাল পর্যন্ত ছিলেন। তিনি কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠা করেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এমন আসতে পারে, কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার জন লরেন্স। অথবা কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্টের প্রতিষ্ঠাতা কে? স্যার জন লরেন্স। তিনি রেলপথের প্রসার এবং খালের সংস্কার করেছিলেন। তিনি যে রেলপথ শুরু করেছিলেন ডালহৌসি, তিনি এটা আরও বাড়িয়েছিলেন। এরপর তিনি ভুটান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 1865 সালে, এবং ভারতীয় বনদপ্তর তৈরি ও বিচার ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন স্যার জন লরেন্স। এরপর দেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড মেয়ো। এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে। লর্ড মেয়ো বা মায়ো, যে যা বলবে। 1869 সাল থেকে 1872 সাল পর্যন্ত তিনি ভার্সরয় ছিলেন। এবার দেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্যাটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
লর্ড মেয়ো বা মায়ো স্ট্যাটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন, যেটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো যেটা ইম্পর্টেন্ট, তিনি একমাত্র ভাইসরয় ছিলেন যিনি পদে থাকাকালীন খুন হন সাজাপ্রাপ্ত এক আসামির কাছ থেকে। সেটা কোথায় খুন হয়েছিল? আন্দামানে। কত সালে? না 1872 সালে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইনি একমাত্র ভাইসরয় যিনি মানে ভাইসরয় থাকাকালীন খুন হয়েছিলেন। এরপর দেখো লর্ড নর্থ ব্রুক, তিনি 1872 সাল থেকে 1876 সাল পর্যন্ত ভাইসরয় ছিলেন এবং তার সম্বন্ধে কিছু ডিটেলস। তিনি পাঞ্জাবে কুকা বিদ্রোহ দমন করেছিলেন 1873 সালে এবং বিহারে যে দুর্ভিক্ষ হয়েছিল তার আমলে, লর্ড নর্থ ব্রুকের আমলে, সেটা 1874 সালে হয়েছিল। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড লিটন, তার সম্বন্ধে কিছু ডিটেলস। এটা খুব ইম্পর্টেন্ট, তার সম্বন্ধে একটু বেশি ডিটেলস আছে। তিনি 1876 সাল থেকে 1880 সাল পর্যন্ত ভাইসরয় ছিলেন ভারতের। এবার দেখো সবচেয়ে নিন্দিত ভাইসরয় ছিলেন তিনি, মোস্ট ইম্পর্টেন্ট, তিনি সবচেয়ে নিন্দিত ভাইসরয় ছিলেন। এবং 1877 সালে যখন গোটা দেশে দুর্ভিক্ষ চলছে, তখন তিনি দিল্লিতে মহাদরবারের আয়োজন করেছিলেন, এই জন্য তিনি খুব নিন্দিত হয়েছিলেন। এবং 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস করেছিলেন তিনি, এবং মহারানী ভিক্টোরিয়াকে কাইজার এ হিন্দ বলে ঘোষণা করেছিলেন। এইটা খুব ইম্পর্টেন্ট যে কাইজার এ হিন্দ কাকে ঘোষণা করা হয়েছিল? ভিক্টোরিয়াকে। কে ঘোষণা করেছিলেন? লর্ড লিটন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। কত সালে? না 1876 সালে। এরপর দেখো 1800 এরপর দেখো তিনি 1878 সালে অস্ত্র আইন পাস করেছিলেন, ভারতীয়দের জন্য অস্ত্র লাইসেন্স বাধ্যতামূলক করে দিয়েছিলেন। ঠিক আছে, ভারতীয়দের কাছে যখন অস্ত্র যেসব ছিল রাইফেল টাইপের, সেই সবের জন্য তিনি লাইসেন্সের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ লাইসেন্স না থাকলে তাকে জেলে ভরে দেওয়া হতো। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড লিটনের সম্বন্ধে, তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন 1878 সালে। এটি হচ্ছে এনার সম্বন্ধে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিলেন? লর্ড লিটন। কত সালে পাস করেছিলেন? 1878 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একদম ভুলবে না। এরপরে দেখো তারপরে যিনি ভাইসরয় হয়েছিলেন তিনি ছিলেন লর্ড লিটন। তিনি খুব ভালো ছিলেন। দেখো তিনি 1880 সাল থেকে তিনি 1884 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করে দিয়েছিলেন এবং শিক্ষার ক্ষেত্রে সংস্কার ঘটিয়েছিলেন এবং 1882 সালে হান্টার কমিশন নিয়োগ করেছিলেন। তাহলে এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হান্টার কমিশন কে চালু করেছিলেন? লর্ড লিটন। কত সালে? 1882 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তার সময় ইলবার্ট বিলও পাস করা হয় 1883 সালে। এই দুটি, হান্টার কমিশন এবং ইলবার্ট বিল, এটা কার সময় হয়েছিল? লর্ড লিটন। এবং তারপরে দেখো লর্ড ডাফরিন, তিনি তারপরে ভারতের ভাইসরয় হয়েছিলেন। তার সম্বন্ধে কিছু ডিটেলস, তিনি বিশেষ কিছু করেননি, তবুও তিনি বার্মা যুদ্ধ তার সময় হয়েছিল, বার্মা দখল করেছিলেন 1885 সালে এবং বেঙ্গল টেরিটরি অ্যাক্ট 1885 সালে পাস করেছিলেন। এরপর দেখো লর্ড ল্যান্সডাউন, তিনি 1888 সাল থেকে 1894 সাল পর্যন্ত ছিলেন। তিনি ফ্যাক্টরি অ্যাক্ট 1891 পাস করেছিলেন। এবং দেখো তিনি সিভিল সার্ভিসকে ইম্পেরিয়াল, প্রভিন্সিয়াল এবং সাবঅর্ডিনেট এই 3 ভাগে ভাগ করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার আমলে ডুরান্ট কমিশন নিযুক্ত হয়েছিল। এটা লর্ড ল্যান্সডাউনের ডিটেলস। এবার নেক্সট পেজ দেখো। এরপর দেখো যিনি ভাইসরয় হয়েছিলেন তিনি ছিলেন দ্বিতীয় লর্ড এলগিন। তার সম্বন্ধে কিছু ডিটেলস। তিনি 1894 সাল থেকে 1899 সাল পর্যন্ত ছিলেন। তার সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট হয়েছিল সাঁওতাল বিদ্রোহ 1899 সালে। ভারত চীন সীমান্ত নির্ণয়, এটা হয়েছিল মহাদুর্ভিক্ষ 1896 থেকে 1897 সাল পর্যন্ত। এবং দুর্ভিক্ষের পর রয়্যাল কমিশন নিযুক্ত করেছিলেন তিনি, দ্বিতীয় লর্ড এলগিন। এরপর যেটা WCS এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড কার্জন, তিনি কি করেছিলেন? তেনার সময় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, তার আগে বলে দিই, লর্ড কার্জন 1899 সাল থেকে 1905 সাল পর্যন্ত ছিলেন। সরি, এখানে 4 হয়েছে, এটা 1905 হবে। ঠিক আছে। 1902 সালে অ্যান্ড্রু ফ্লেজারের নেতৃত্বে পুলিশ কমিশন গঠন করেছিলেন তিনি। 1904 সালে তিনি ইউনিভার্সিটি অ্যাক্ট পাস করেছিলেন। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 1905 সালে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত হয়েছিল। কে করেছিলেন? লর্ড কার্জন। মোস্ট ইম্পর্টেন্ট লর্ড কার্জন সম্বন্ধে এই একটি ডিটেলস। তারপরে দেখো, তারপরে যিনি ভাইসরয় হয়েছিলেন তিনি ছিলেন দ্বিতীয় লর্ড মিন্টো। তার সম্বন্ধে কিছু ডিটেলস। তিনি 1905 সাল থেকে 1910 সাল পর্যন্ত ভাইসরয় ছিলেন। তার আমলে স্বদেশী আন্দোলন হয়েছিল এবং কংগ্রেস ও সুরাটের অধিবেশন ও প্রথম বিভাজন 1907 সালে হয়েছিল, যেটা আগেই পড়েছো তোমরা। এবং তারপরে মুসলিম লীগ গঠন হয়েছিল 1906 সালে।
মডেল মিন্টো সংস্কার হয়েছিল 1907 সালে, সরি কংগ্রেস ও সুরাট অধিবেশন ও বিভাজন 1906 সালে হয়েছিল। তারপরে মুসলিম লীগ গঠন হয়েছিল 1906 সালে এবং মডেল মিন্টো সংস্কার 1909 সালে হয়েছিল। এরপর দেখো দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জে, তার সম্বন্ধে কিছু ডিটেলস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট তার সম্বন্ধে, তিনি 1910 সাল থেকে 1916 সাল পর্যন্ত ছিলেন এবং বঙ্গভঙ্গ তার আমলে রদ হয়েছিলেন 1911 সালে। কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর হয়েছিল কত সালে? 1911 সালে। এবং 1915 সালে মদন মোহন মালব্যের দ্বারা হিন্দু মহাসভা গঠন হয়েছিল। তাহলে এইখান থেকে তিনটে ডিটেলসই খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? 1911 সালে। কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর কত সালে হয়েছিল? 1911 সালে। এবং 1915 সালে মদন মোহন মালব্যের দ্বারা হিন্দু মহাসভা গঠন হয়েছিল। এরপর দেখো লর্ড ক্লেমসফোর্ড বা চেমসফোর্ড, যে যা বলবে, তার সম্বন্ধে কিছু ডিটেলস। 1916 সাল থেকে 1921 সাল পর্যন্ত তিনি ছিলেন এবং তার সময় অনেক কিছু হয়েছিল। তিনি দেখো 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের লখনৌ চুক্তি হয়েছিল, যেটা আগেই পড়েছি, খুব ইম্পর্টেন্ট। কার আমলে হয়েছিল? লর্ড ক্লেমসফোর্ড বা চেমসফোর্ড, ঠিক আছে। এরপর দেখো গান্ধীর ভারতে প্রত্যাবর্তন এবং চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 1914 অথবা 15, এটা ঠিক মনে নেই, তোমরা দেখে নেবে এটা, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট যে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে কত সালে এসেছিলেন, হয় 1914 না 15, খুবই এটা একটু কনফিউজ হয়ে আছি আমি, তোমরা দেখে নেবে এটা নেটে, ঠিক আছে। এবং চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ অংশগ্রহণ করেছিলেন 1917 সালে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917 সালে। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো লর্ড ক্লেমসফোর্ডের আমলে আর কি কি হয়েছিল। মন্টেগুর আগস্ট ঘোষণা হয়েছিল 1917 সালে। খেদা সত্যাগ্রহ ও আহমেদাবাদ সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 1919 সালে পাস হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1911 সালে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাওলাট আইন পাস হয়েছিল 1919 সালে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। খিলাফত আন্দোলন হয়েছিল তার আমলেই 1919 থেকে 1922 সাল পর্যন্ত। এবং জাস্ট লাস্টে যেটা ইম্পর্টেন্ট, অসহযোগ আন্দোলন, সেটাও হয়েছিল লর্ড ক্লেমসফোর্ডের আমলে। এরপরে দেখো তারপরে তিনি ভারসরায় হয়েছিলেন, তিনি হচ্ছেন লর্ড রিডিং, তিনি 1921 সাল থেকে 1926 সাল পর্যন্ত ভারসরায় ছিলেন। তার সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রেস অ্যাক্ট ও রাওলাট অ্যাক্ট রদ হয়েছিল। চৌরি চৌরার ঘটনা যেটা হয়েছিল সেটি 1922 সালে হয়েছিল, এরকম সেটি লর্ড রিডিংয়ের আমলে হয়েছিল। তারপর কিছু ইম্পর্টেন্ট, কেরলে মুকুলা বিদ্রোহ হয়েছিল এবং সিপিআই গঠন হয়েছিল 1921 সালে। এরপর দেখো যিনি ভারসরায় হয়েছিলেন তিনি ছিলেন লর্ড আরউইন, তিনি 1926 সাল থেকে 1931 সাল পর্যন্ত ভারসরায় ছিলেন ভারতের। তার আমলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হয়েছিল সাইমন কমিশন গঠন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইমন কমিশন গঠন, এটা ডাব্লিউসিসি এসছে কত সালে হয়েছিল? 1927 সালে। কার আমলে হয়েছিল? লর্ড আরউইনের আমলে। এরপরে দেখো নেহেরু রিপোর্ট 1928 সালে, সেটাও লর্ড আরউইনের আমলেই হয়েছিল। কংগ্রেসের লাহোর অধিবেশন ও পূর্ণ স্বরাজ, যেটা আগেই পড়েছি, 1929 সালে হয়েছিল, সেটাও হয়েছিল লর্ড আরউইনের আমলে। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল, সেটা হয়েছিল লর্ড আরউইনের আমলে। ডান্ডি মার্চ, যেটা 12ই মার্চ হয়েছিল 1930 সালে, সেটাও লর্ড আরউইনের আমলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। এবং প্রথম গোল টেবিল 1930 সালে হয়েছিল, সেটা হয়েছিল লর্ড আরউইনের আমলে। এবং গান্ধীজি ও আরউইনের চুক্তি হয়েছিল, যেটা 5ই মার্চ 1931 সালে, সেটা তো আরউইনের আমলে, এখানে বুঝতেই পারছো তোমরা। এরপর দেখো তারপরে যিনি ভারসরায় হয়েছিলেন তিনি ছিলেন লর্ড ওয়েলিংটন, তিনি 1931 সাল থেকে 1936 সাল পর্যন্ত ছিলেন। আইন অমান্য আন্দোলন লর্ড ওয়েলিংটনের আমলে হয়েছিল। তিনি 1931 সালে সেপ্টেম্বরে দ্বিতীয় গোল টেবিল হয়েছিল তার আমলে, লর্ড ওয়েলিংটনের আমলে। এবং তৃতীয় গোল টেবিলও তার আমলে হয়েছিল 1932 সালে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল 1935 সালে এবং সারা ভারত কিষাণ সভা 1936 সালে, এটা তার আমলে হয়েছিল। এরপরে দেখো যিনি ভারতের ভাইসরয় হয়েছিলেন তিনি ছিলেন লর্ড লিথিংগো, তিনি 1936 সাল থেকে 1943 সাল পর্যন্ত ছিলেন। এবং তার সময় প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1936 থেকে 37 সালে। কংগ্রেসের মন্ত্রিসভা গঠন 1937 সালে হয়েছিল। মন্ত্রিসভার পদত্যাগ 1939 সালে হয়েছিল। ফরওয়ার্ড ব্লক গঠন হয়েছিল লর্ড লিথিংগোর আমলে 1939 সালে। ক্রিপস মিশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 1942 সালে হয়েছিল। এবং ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটা 1942 সালে হয়েছিল। কার আমলে হয়েছিল? লর্ড লিথিংগোর আমলে। এরপর দেখো তারপরে ছিলেন লর্ড ওয়েভেল, তিনি 1943 সাল থেকে 1947 সাল পর্যন্ত ছিলেন। তার আমলে কি হয়েছিল? সিআর ফর্মুলা 1944 সালে। ওয়েভেল প্ল্যান ও সিমলা প্ল্যান 1945 সালে।
আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের বিচার ও নৌ বিদ্রোহ, যেটা 1946 সালে হয়েছিল, সেটা হয়েছিল লর্ড ওয়েভেলের আমলে। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিশন 1946 সালে হয়েছিল এবং কংগ্রেসের প্রস্তাব গ্রহণ, এটা হয়েছিল লর্ড ওয়েভেলের আমলে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। এরপরে দেখো লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজাগোপালাচারী, মোস্ট ইম্পর্টেন্ট এরা দুজনেই। 1947 সাল থেকে 1948 সাল পর্যন্ত ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। হাউস অফ কমন্সের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্সের বিল পাস করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বাউন্ডারি কমিশন গঠন করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবং তার সম্বন্ধে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তিনি শেষ ব্রিটিশ ভাইসরয় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বহু এক্সাম এসছে, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। এবং শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তিনিও ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবং তারপরে যেটা লাস্ট ইনফরমেশন, সি রাজাগোপালাচারী সম্বন্ধে। তিনি 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত ছিলেন এবং তিনি একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। ইন্ডিয়ার একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজাগোপালাচারী এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন সি রাজাগোপালাচারী। আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে এবং ফুল ভিডিওটা দেখে, ফুল ভিডিওটা না দিলে আমি যেগুলো বললাম সেগুলো সব বুঝতে পারবে না। এবং পিডিএফটা 2-1 দিনের মধ্যে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আজকে অনেক বড় চ্যাপ্টার, পুরো ফুল ভিডিওটা দরকার পড়লে 2বার দেখবে এবং ভালো করে শুনবে। এবং বলছি পিডিএফটা যখন পেয়ে যাবে তোমরা 2-1 দিনের মধ্যে, তারপরে তোমরা, কারণ আর তো বেশি দেরি নেই ডাব্লিউসিএস, তখন কিছু পুরোটা রিডিং করে নেবে বা মুখস্থ করে নেবে। তারপরে ওই গুগলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাওয়া যায় জিকের জন্য, সেখানে লিখবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিকে অবজেক্টিভ জিকে কুইজ, সেখানে দেখবে প্রচুর চ্যানেল পেয়ে যাবে, সেগুলোতে খুলবে এবং সেগুলো দেখবে মানে অনলাইন এক্সামে যেমন হয় কোশ্চেন যেমন প্যাটার্ন থাকে সেরকম প্যাটার্ন করে সেই সব সাইটে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। এটা খুব সাপোর্ট করবে তোমাদের। প্র্যাকটিস করলে কী হবে, তোমরা বুঝতে পারবে যে তোমরা ঠিকঠাক পড়েছো কি না। এবং তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোনো ভুল ত্রুটি কিছু দেখলে প্লিজ কমেন্ট করে জানাবে। এবং সবথেকে লাস্ট যে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।